রেণু রেণা। ভাব বিচারের যে বিষয়গুলো আমি আলোচনা করছি বিভিন্ন ভাবের সম্বন্ধে, ফার্স্ট হাউস থেকে ফিফথ হাউস মানে লগ্ন ভাব থেকে পঞ্চম ভাব পর্যন্ত আমি অলরেডি আলোচনা করেছি। তো আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে কোন বিচার কিভাবে করতে হয় সেই নিয়েই আজকে আমি আলোচনা করব। ষষ্ঠ স্থান বা সিক্সথ হাউস থেকে রোগ, ক্ষত, ব্রণ, শত্রু, মামলা মোকদ্দমা, মাতুল মানে মামা, চাকুরি বা দাসত্ব বৃত্তি, রোগ ব্যাধির উৎপত্তি, শত্রু সৃষ্টি, রিপুদোষ, বিপদ, ব্যর্থ চেষ্টা, পরনিন্দা, ক্রোধ, ভয়, ব্যসনাসক্ত জীবন, বিমাতা, খেলাধুলা প্রভৃতি বিচার করা হয়। এই সকল বিচারের কিছু সূত্র আছে। ডিটেল আলোচনায় যাওয়ার আগে আমি কিছু সূত্রের কথা বলছি। নমস্কার, আমি কৃষ্ণেন্দু চক্রবর্তী। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম হন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটির উপর ক্লিক করবেন, তাহলে আমার প্রতিটি ভিডিওর আপডেট আপনার কাছে চলে যাবে। আর আমি অ্যাস্ট্রোলজি লেসেন্স মানে অ্যাস্ট্রোলজিক্যাল টিউটোরিয়াল আপলোড করি। সেই ভিডিও থেকে আপনি কিন্তু একদম প্রাইমারি স্টেজ থেকে অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। সেইভাবেই আমি ভিডিওগুলো পরপর স্টেপ বাই স্টেপ প্রডিউস করছি বা তৈরি করছি। তা আপনি যদি প্রকৃত রূপে আমার এই চ্যানেল থেকে অ্যাস্ট্রোলজি শিখতে চান তাহলে কিন্তু আপনাকে মেম্বারশিপ নিতে হবে। আমার আলোচনার বিষয়বস্তু যা থাকে তার ওপর নোটস আমি আমার চ্যানেলের কমিউনিটি ট্যাবে দিয়ে দিই। আমার চ্যানেলের পেজটা, মেন চ্যানেলের যে পেজটা খোলেন যদি, প্রথমেই তো একটা হোম পেজ থাকে, তারপরে থাকে ভিডিও, তারপরে প্লেলিস্ট বিভিন্ন রকম থাকে। সেখানেই দেখবেন কমিউনিটি বলে একটা ট্যাব আছে। সেই কমিউনিটি ট্যাবে অনলি ফর মেম্বার্স বা মেম্বার্স অনলি পোস্ট থাকে। মেম্বার হলে তবেই সেই পোস্টগুলো দেখতে পাবেন। সেখানে বিভিন্ন নোটস আমি এরম ধরনেরই দিয়ে দিই, লেসেন ওয়াইজ প্রতিটা নোটস আমি দিয়ে দিই। কমিউনিটি ট্যাবে আপনারা মেম্বার হলে নোটসটা দেখতে পাবেন। আর মেম্বার হতে চাইলে আপনি নিচে যে জয়েন বটনটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওরই নিচে দেখতে পাবেন, সাবস্ক্রাইবের পাশেই জয়েন বটন থাকে। এই জয়েন বটনটা ক্লিক করে আপনি জয়েনিং করুন। 3টে স্টেজ আছে, যে কোনো স্টেজে আপনি জয়েনিং করুন, তাহলেই কিন্তু এই নোটসগুলো পেয়ে যাবেন। তার জন্য আপনাকে ওই জয়েন বটনে ক্লিক করে মেম্বারশিপ নিতে হবে। মেম্বারদের উদ্দেশ্যে বলি যে আপনারা যেমন পোস্ট ট্যাবে, আগে যেটা কমিউনিটি ট্যাব ছিল, সেই কমিউনিটি ট্যাবটা এখন পোস্ট ট্যাব হয়ে গেছে। সেই পোস্ট ট্যাবে যেমন আপনারা নোটস পান, সেই নোটসগুলো যাগুলো এতদিন যা ছিল সেগুলো থাকবে, ঠিক আছে। এর পরবর্তী মানে এই চতুর্থ ভাবের থেকে নোটস কিন্তু আপনাদের পার্সোনালি পাঠাবো। তার জন্য আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ইমেল আইডি যে যেটা দিতে চাইবেন শেয়ার করুন। আমি নোটসগুলো ইমেলে বা হোয়াটসঅ্যাপে আপনাদের দিয়ে দেবো। চতুর্থ ভাব থেকে আমি এই পোস্ট ট্যাবে বা কমিউনিটি ট্যাব যেটা আগে ছিল তাতে আর নোটস দেবো না। আর যারা অ্যাডভান্স লেভেলের মেম্বার আছেন তারা কিন্তু নোটসগুলো সব পেয়ে যাবেন, যেমন পেতেন এতদিন সেগুলো পেয়ে যাবেন। এক্সট্রা যে নোটসগুলো আছে, ধরুন যে সমস্ত বিষয় আমি এই ভিডিওতে আলোচনা করব না, আরও অনেক কিছু থাকে, তো সব তো ভিডিওতে বলা সম্ভব নয়। সেই সমস্ত নোটসগুলো আপনাদের সেকেন্ড স্টেজ মানে আর্ট অফ প্রেডিকশন যে স্টেজটা আছে সেইখানে দেয়া থাকবে। প্রথম সূত্র হলো ষষ্ঠভাবে পাপগ্রহ তুঙ্গি এবং মূল ত্রিকোণগত ও সক্ষেত্রগত হলে অতি শুভ হয়। ষষ্ঠে পাপগ্রহ দুর্বল হলে সম্পূর্ণ অশুভ ফল দান করে থাকে। ষষ্ঠভাবে পাপগ্রহ প্রথমের নিয়মে বলবান হলে ব্যাধি নাশ হয়, শত্রু সৃষ্টি করে পরে শত্রুহানি করে থাকে, রিপুদোষ জন্মায় না। এই রিপুদোষ বা ব্যসনাসক্ত যেটা বললাম সেই দুটো বিষয় আমি এই কিছুটা পরে বলছি। জাতকের চেষ্টায় ব্যর্থতা হয় না এবং ক্রোধের উদ্রেক হলেও মানে রেগে গেলেও সেটা সম্বরণ করতে পারে, মানে সামলে নিতে পারে। খেলাধুলায় সে পারঙ্গম হয়। পক্ষান্তরে পাপগ্রহ ষষ্ঠে দুর্বল হলে অর্থাৎ নিচস্থ, শত্রুগৃহগত, অস্তগত প্রভৃতি দোষযুক্ত হলে অশুভ ফলদান করে এবং ব্যাধির সৃষ্টি করে। সে শত্রু সৃষ্টি করে থাকে এবং সে পরনিন্দুক হয়। সে খেলাধুলার মধ্যে থেকে ব্যসনাসক্ত জীবনযাপন করে থাকে। এই ব্যসনাসক্ত সম্বন্ধে আমি একটু পরে বলছি, এর অর্থটা আসলে কি। ষষ্ঠে পাপগ্রহ থাকলে
ষষ্ঠ ভাবত্ব ফল, মানে ষষ্ঠ ভাবের থেকে যে ফল বিচার করতে হয়, ষষ্ঠ ভাবের যে ফলগুলো সেই ফলের হানি করে শুভ করে থাকে বলে। মানে ষষ্ঠ ভাব থেকে তো অনেক খারাপ বিষয় বিচার করা হয় বা অনেক খারাপ দিক নির্দেশ করে, সেই খারাপ দিকগুলোকে হানি করে, মানে আটকে দেয় পাপ গ্রহ থাকলে। সেই জন্য বলা হয় ষষ্ঠে পাপ গ্রহ শুভ। এই ক্ষেত্রে গ্রহ বল না থাকলে ভাবপতি গ্রহের দ্বারা পীড়িত থাকে। অতএব ষষ্ঠে পাপ গ্রহ বলবান হলে সর্বতভাবে শুভ হয়, মধ্যবর্তী হলে মানে মিডিয়াম মধ্যবলী হলে ভালো মন্দ মিশ্র ফল হয়, আর হীন বলি হলে সব দিক থেকে অশুভ হয়। এবার 2 নম্বর সূত্র, শুভ গ্রহ সমূহ ভাবের বৃদ্ধিকারক। অতএব ষষ্ঠ ভাবের বৃদ্ধি হেতু জাতককে অশুভ ফল দান করে থাকে। মানে শুভ গ্রহ যদি ষষ্ঠে থাকে তাহলে ষষ্ঠ ভাবত্ব ফলের বৃদ্ধি করবে, তাই জন্য জাতককে অশুভ ফল দেবে। শুভ গ্রহ ষষ্ঠে থাকলে শত্রু বৃদ্ধি করে, কিন্তু তাতে মারাত্মক ক্ষতি হয় না। সমস্ত জীবন সে শত্রু কর্তৃক সন্তপ্ত চিত্তে বাস করে, মানে দুঃখ, শোক, মানসিক কষ্ট ইত্যাদি সন্তাপ শত্রুরা তাকে দেয় এবং সেই নিয়ে তারা বাস করে। ইহার দ্বারা ব্যাধি সৃষ্টি করে না, ব্যাধি নিরাময় করে। ব্যসনাসক্ত ভাবে জীবনযাপন করায় না। যেহেতু শুভ গ্রহ সেহেতু তার তো কিছু শুভ দিক থাকবে, তাই ব্যাধি নিরাময় করে এবং যাদের ব্যসনে আসক্ত আছে তাদের ক্ষেত্রে সেই ব্যসনাসক্ত থেকেও তাদের ফিরিয়ে নিয়ে আসে সেই গ্রহের দশায়। ব্যসনাসক্ত জীবনযাপনও করায় না, সে পরনিন্দুক হয় না এবং রিপুদোষ থাকে না। ষষ্ঠভাবে শুভ গ্রহগণ জীবনকে শুভাশুভ মানে শুভ অশুভ দুরকমই প্রেরণার মধ্যে থেকে সমতা রক্ষা করে পরিচালনা করতে পারে। এখানে লেখা আছে আবার এই সূত্রে যে জাতকের গৃহপালিত গবাদি পশু বৃদ্ধি হয়ে থাকে। বর্তমান যুগে সেটা সব জায়গায় মিলবে না, এবার যাদের ফার্ম হাউস আছে তাদের ক্ষেত্রে এটা মিলতে পারে। ষষ্ঠস্থ শুভ গ্রহ সকল প্রকার উপদংশাদি পীড়া থেকে আরোগ্য দান করে থাকে। উপদংশ বলতে সিফিলিস নামক যৌন পীড়াকে বোঝানো হয়েছে। এরপর হচ্ছে 3 নম্বর সূত্রে বলছে ক্ষীণ চন্দ্র ষষ্ঠ ভাবগত হলে ষষ্ঠ ভাবে যে শত্রুহানির কথা বলা হয়েছে সেই সব বিষয়ে পাপ গ্রহের মতো ফল দান করে, কারণ ক্ষীণ চন্দ্র মানেই সে পাপ গ্রহের মতো ফল দেয়। সমস্ত জীবন জাতকের দেহ পীড়া থাকে, তার মানসিক অবস্থা ভালো থাকে না, সে সর্বদা শত্রু দ্বারা পীড়িত হয়। কিন্তু পূর্ণচন্দ্র ষষ্ঠ ভাবস্থ হলে শত্রুহানি করে, ব্যাধির সৃষ্টি করে না, তার গবাদি পশুধনের বৃদ্ধি হয়। ষষ্ঠভাবে নিচস্থ দুর্বল মঙ্গল হৃষ্টদায়ক ও ধননাশক। আবার কারো কারো মতে ষষ্ঠ ভাবস্থ নিচস্থ মঙ্গল শুভ ফলদাতা। বুধ পাপযুক্ত হয়ে বক্রী অথবা অতিচারী অবস্থায় ষষ্ঠে থাকলে শত্রু বৃদ্ধি হয়, কিন্তু বুধ শুভ গ্রহ হয়ে ষষ্ঠে থাকলে শত্রুকে পীড়া দান করে এবং মাতুলের উন্নতি হয়। বৃহস্পতি ষষ্ঠে থাকলে অল্প আঘাতে শত্রুগণ দমিত থাকে, কিন্তু দুর্বল হলে শত্রুদের থেকে পীড়া ভোগ হয়, মানে শত্রুদের থেকে কষ্ট লাভ হয়। বৃহস্পতি বক্রী হয়ে শত্রু গিয়ে ষষ্ঠ ভাবস্থ হলে শত্রু বৃদ্ধিকারক হয়। ষষ্ঠ ভাবস্থ শুক্র জাতককে শত্রুজয়ী, পরনির্ভরশীল ও কামহীন করে। শুক্র ষষ্ঠে বলবান হলে সে শত্রুজয়ী হয়। পক্ষান্তরে ষষ্ঠভাবে শুক্র দুর্বল হলে কুৎসিত ব্যাধির সৃষ্টি হয়, মানে খুব খারাপ ধরনের রোগে ভোগে। জাতক শত্রু কর্তৃক পীড়িত থাকে, সে ব্যসনাসক্তভাবে জীবনযাপন করতে থাকে, তার রিপুদোষ জন্মায়। ষষ্ঠস্থ শুক্রের সম্বন্ধে নানা মুনির নানা মত রয়েছে। ষষ্ঠে রবি, মঙ্গল, শনি ও রাহু বলবান হলে সর্ব বিষয়ে শুভদান করে, দুর্বল হলে ষষ্ঠ ভাবের বিষয়কে অবলম্বন করে নানা ধরনের অশান্তির সৃষ্টি করে থাকে। এবার আরেকটা সূত্র বলি, ষষ্ঠ ভাব ও ভাবপতি গ্রহ এবং রবির বলাবল থেকে ব্যাধি নিরাময় এবং পিতার শত্রু প্রভৃতি বিচার করতে হয়। এক্ষেত্রে জন্ম সময় রবির বলাবল লক্ষ্য রেখে বিচার করতে হবে, কারণ রবি বলবান হয়ে ষষ্ঠ ভাবের সম্বন্ধে থাকলে জাতকের সহজে ব্যাধি নিরাময় হয় এবং পিতার শত্রুহানি হবে। দুর্বল হলে ঠিক এর বিপরীত ফল সৃষ্টি করবে। শুভযুক্ত মিত্রযুক্ত রবি ষষ্ঠে থাকলে শত্রুনাশ আর পাপ ও শত্রুদৃষ্ট হলে শত্রু বৃদ্ধি হয়।
ষষ্ঠ ভাব ও ভাবপতি গ্রহ এবং চন্দ্র থেকে মাতার স্বাস্থ্য, জাতকের শত্রু ও বিমাতা প্রভৃতির শুভ বা অশুভ ফল বিচার করতে হয়। চন্দ্র পূর্ণ বলবান হলে মাতার স্বাস্থ্য ভালো থাকবে। যদি কখনো বিমাতা লাভ হয়, মানে কারোর ক্ষেত্রে যদি কখনো সৎমা থাকে, তাহলে তার কাছ থেকে স্নেহ পাওয়া যাবে, সেই জাতকে রিপুদোষ থাকবে না। ষষ্ঠ ভাব দুর্বল হলে নানা প্রকার দৈহিক ও মানসিক ব্যাধির সৃষ্টি হবে এবং রিপুদোষ জন্মাবে। আর যদি তার বিমাতা লাভ হয়, তাহলে বিমাতার থেকেও সে অশান্তিই পাবে। এই নিয়মে মঙ্গল থেকে শত্রুর সঙ্গে জয় পরাজয় বিচার করতে হয়। বুধের থেকে মাতুলের মানে মামার শুভাশুভ বিচার করতে হয়। বুধ, চন্দ্র ও মঙ্গল এই তিনের বলাবল এবং ষষ্ঠ ভাব ও ভাবপতি গ্রহ থেকে চর্মরোগ প্রভৃতি বিচার করতে হয়। আর বৃহস্পতির বলাবল থেকে রিপুদোষহীনতা এবং গৃহপালিত পশুবৃদ্ধি বিচার করতে হয়। আর ওই নিয়মেই শুক্র থেকে ঊর্ধ্বরেতা এবং রিপুদোষে পতিতালয় চরিত্রদোষ প্রভৃতি বিচার করতে হয়। শুক্র বলবান হলে জাতক ঊর্ধ্বরেতা হয়, দুর্বল হলে রিপুদোষ জন্মায়। ঊর্ধ্বরেতা বলতে একটা বিশেষ যোগ বা প্রাণায়ামকে বোঝানো হয়েছে। ঊর্ধ্বরেতার যোগের মূল ধারণা হলো শরীরের শক্তিকে সঠিকভাবে পরিচালনা করে আধ্যাত্মিক উন্নতির পথে এগিয়ে যাওয়া। এটি একটি উন্নত মানের যোগা অনুশীলন, যা শুধুমাত্র যোগ বিশেষজ্ঞদের জন্যই উপযুক্ত। আর বলা হয়েছে আবার শুক্র মঙ্গল উভয়ই দুর্বল হলে রিপুদোষে উপদংশাদি পীড়া জন্মায়। এই নিয়মে মঙ্গল ও বুধের বলাবল থেকে খেলাধুলায় যশ ও অপযশ প্রভৃতি বিচার করতে হয়। আর শনির বলাবল থেকে এই নিয়মে জয় পরাজয়, অধীনস্থ ব্যক্তির সঙ্গে শত্রুতা ইত্যাদি বিচার করতে হয়। শনি নিচ রাশিতে ষষ্ঠ ভাবগত হলে জাতকের অনিষ্টকারক হয়, কিন্তু বলবান হলে জাতকের ভাগ্য বৃদ্ধি করে। ষষ্ঠপতি শনি ও রাহুযুক্ত হয়ে ষষ্ঠে থাকলে জাতক শত্রু কর্তৃক বিব্রত হয়। ষষ্ঠপতি দুর্বল হয়ে ষষ্ঠ স্থানস্থ হলে যদি লগ্নপতি বলবান থাকে, তবে জাতকের শত্রুনাশ এবং বাধাবিঘ্ন নষ্ট হয়। ষষ্ঠপতি শনি মঙ্গলযুক্ত হলে জাতকের চোর ও অগ্নিভয় থাকে। রাহু কেতু দ্বারা বায়ুরোগ এবং নিচ জাতীয় শত্রুর সঙ্গে জয় বা পরাজয় বিচার করতে হয়। এবার আমি কয়েকটা বিষয় একটু বিশ্লেষণ করে দিই। যেমন রিপুদোষ বলছিলাম, বারবার ব্যসনাসক্ত বলছিলাম। এগুলো কি? ব্যসনাসক্ত মানে ব্যসনে আসক্ত। ব্যসন শব্দটা হলো নানা প্রকার দোষের এক কথায় প্রকাশ। যেমন পরনিন্দা, পরচর্চা, পরস্ত্রীগমন বা বেশ্যায় আসক্তি, জুয়া খেলা, বাইজির কাছে নৃত্যগীত প্রভৃতির জন্য যাওয়া, খলতা, কপটতা, দৌরাত্ম্য, প্রতারণা, ঈর্ষা, বিদ্বেষ, কটূক্তি, নিষ্ঠুরতা, মদ্যপানের নেশা, অপরের ক্ষতি করা ইত্যাদি বোঝায়। আর রিপুদোষ বলতে কি বোঝায়? রিপুদোষ হচ্ছে আমাদের যে ষড়রিপু আছে। ষড়রিপু হিন্দু ধর্মের একটি অতি গুরুত্বপূর্ণ ধারণা। এটা মনের 6টা প্রধান নেতিবাচক প্রবৃত্তিকে বোঝায়, যা মানুষকে খারাপ পথে চালিত করে এবং মোক্ষ লাভের পথে বাধা সৃষ্টি করে। এই 6টি রিপু অনেকেই জানেন হয়তো: কাম, ক্রোধ, মোহ, লোভ, মদ, মাৎসর্য। এবার আমি একটু একটু করে বলে দিই। কাম কি? কাম বলতে কামনার প্রতি আকর্ষণ, যা মানুষকে ইন্দ্রিয় সুখ, স্ত্রী লোলুপতা এবং ভোগ বিলাসে আবদ্ধ করে। ক্রোধ, রাগ বা ক্ষোভ, যা মানুষকে অস্থির এবং ধ্বংসাত্মক করে তোলে। লোভ হলো সম্পদের প্রতি অতিরিক্ত আকাঙ্ক্ষা, যা মানুষকে অসাধু পথে চলতে উৎসাহিত করে। মোহ হলো আসক্তি বা মায়া, যা মানুষকে জাগতিক বিষয়ে আবদ্ধ করে এবং মোক্ষ লাভের পথ থেকে দূরে সরিয়ে দেয়। মদ, এখানে মদ কিন্তু মদ্যপান নয়। এখানে মদ হলো অহংকার বা আত্মগর্ব, যা মানুষকে সত্য উপলব্ধি করতে বাধা দেয়। মাৎসর্য, এটা হলো ঈর্ষা বা হিংসা, যা মানুষকে অন্যের ভালো না দেখতে দিয়ে নিজের ক্ষতি করার পথে চালিত করে।
ষষ্ঠ ভাব থেকে যা যা বিচার করা হয় এই নিয়মগুলো ফলো করে মোটামুটিভাবে চলতে হবে। আর ষষ্ঠ ভাব থেকে যে রোগ বিচার করা হয় সেই রোগের সম্বন্ধে আমি এর পরে ভিডিও কিছুটা বলবো। তবে আমার মেডিকেল অ্যাস্ট্রোলজি নামে আমার একটা প্লেলিস্ট আছে, আমি সবাইকে অনুরোধ করব, বিশেষ করে যারা জ্যোতিষ শিখতে চান এই আমার চ্যানেল থেকে, তাদেরকে তো অবশ্যই বলবো যে আমার মেডিকেল অ্যাস্ট্রোলজির ভিডিওগুলো ফলো করুন। 3টে না 4টে ভিডিও আছে প্রাথমিক স্টেজ থেকে, যে কোন গ্রহের দ্বারা কোন রোগ সৃষ্টি হয়, কোন রাশি কোন রোগের কারক, এইগুলো সব বিস্তারিত বলা আছে। এরপরে আমি চার্ট ওয়াইজ বিশ্লেষণ করব। তো আমার এই ষষ্ঠ ভাবের আলোচনা আজকে এইটুকুই থাক। এর পরের পর্বে আমি পুনরায় আলোচনা করব ষষ্ঠ ভাব নিয়ে, তাতে আমি রোগের সম্বন্ধে কিছুটা বলবো। আমার আলোচনা কেমন লাগছে জানাবেন। আর মেম্বাররা প্লিজ আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেল আইডি ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দিন। আমার যে নোটসগুলো আছে এই লেসনের, সেই সব লেসনের নোটসগুলো আমি কিন্তু এবার ওই নাম্বারে বা ইমেল আইডিতে পাঠাবো। কেননা ওই কমিউনিটি ট্যাব বা পোস্ট ট্যাবে আমি আর চতুর্থ ভাবের থেকে আমি আর নোটস দিচ্ছি না। তো আপনারা যত তাড়াতাড়ি পারেন ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে নাম্বারটা দিন বা ইমেল আইডিটা দিন। ভালো থাকবেন সবাই, নমস্কার।